মহান স্বাধীনতা দিবস আজ। ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদদের চরণে ভালোবাসার ফুল দিয়েছেন প্রধান বিচারপতি, বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও উপদেষ্টা মণ্ডলী। এস এম আরিফের রিপোর্ট। স্বাধীন বাংলাদেশের বুকে রক্তিম সূর্য মনে করিয়ে দেয় ৫৪ বছর আগের স্বাধীনতাকামী বলিষ্ঠ জাতির কথা। বিশ্বের বুকে যাদের পরিচয় হার না মানা জাতি হিসেবে। ৭১-এর উত্তাল মার্চে স্বাধীনতা ছিনিয়ে আনতে মুক্তিযুদ্ধের সূচনা হয় এই দিনে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে উপস্থিত হন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। জাতির বীর সন্তানদের প্রতি প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরেই শহীদ বেদিতে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পিনপতন নীরবতায় স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের। বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা প্রদর্শনী বইতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। এরপর শ্রদ্ধা জানান বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা। বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপদেষ্টা মণ্ডলী ও বিদেশি কূটনীতিকরাও। দুটো দিনের উদ্দেশ্য যেটা সাধারণ মানুষের জীবন জীবিকা সুস্থভাবে তাদের কর্মসূচি এগুলো করার জন্য আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব এবং সেই জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি। জনগণকে আস্থায় যদি আনতে হয় তাহলে যে সংস্কারগুলোর দাবি জনগণের থেকে উঠে সেগুলোর ক্ষেত্রে ঐক্যমতে না পৌঁছানোর কোনো সুযোগ নেই। দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় স্মৃতিসৌধ। কোনো ধরনের লোভ লালসা ছাড়াই মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের বীর সেনারা। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর লাখো জীবনের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন একটি ভূখণ্ড। আজকে এই দিনে সেসব বীর শহীদদের কেবল স্মরণ নয়, তাদের আদর্শ নৈতিকতা রাষ্ট্রীয় এবং ব্যক্তি জীবনে ফুটে উঠুক, এমনটাই প্রত্যাশা সবার। এস এম আরিফ, মাই টিভি, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। স্বাধীনতার ৫৪ বছর পেরুলেও যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল তা আজও পূরণ হয়নি বলে মনে করেন রাজনৈতিক নেতারা। সাভার জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এসব কথা বলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ৭১-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে। ইউসুফ আলী রিপোর্ট। দীর্ঘ ৯ মাসের লড়াই সংগ্রামের মাধ্যমে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের পর হাঁটি হাঁটি পা করে ৫৫ বছরে পা রাখল স্বাধীন বাংলাদেশ। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ভিড় করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় তারা বলেন, দেশ স্বাধীন হলেও নানা কারণে স্বাধীনতার পূর্ণ স্বাদ গ্রহণ করতে পারেনি বাংলাদেশের মানুষ। বাংলাদেশ সাম্যর পথে চলবে, মানবিক মর্যাদা নিশ্চিত হবে, সামাজিক সুবিচার এখানে প্রতিষ্ঠা হবে। বাস্তবে আমরা দেখছি গত ৫৩-৫৪ বছরে বাংলাদেশ যেন ভূতের মতন যেন পেছনে হাঁটছে। সংস্কারকে নির্বাচনের বিপরীতে দাঁড় করানো হচ্ছে, নির্বাচনকে সংস্কারের বিপরীতে দাঁড় করানো হচ্ছে, ৭১-কে ২৪-এর বিপরীতে দাঁড় করানো হচ্ছে, ২৪-কে ৭১-এর বিপরীতে দাঁড় করানো হচ্ছে। এইগুলি ৭১ থেকে এই ধরনের বিভাজনের রাজনীতি আমরা দেখে আসছি। পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করতে রাজনীতিবিদদের আরও আন্তরিক হওয়া প্রয়োজন বলে মনে করেন তারা। আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। ৭১-এ আমরা যা চেয়েছিলাম সেটা ৫৪ বছরে অর্জিত হতে পারে নাই বিধায় একটা ফ্যাসিজম ১৫ বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল বিধায়ী আরেকটি গণ অভ্যুত্থানের কিন্তু প্রয়োজন হয়েছিল। যার যার একটা মতাদর্শ আছে, যার যার মতাদর্শ থেকে তারা মানে একটা কথাবার্তা বলে যাচ্ছে, এটা অনৈক্য আমি বলবো না। তবে যদি অনৈক্য কেউ বলে, এটাকে আমি এমন করে বলবো যে এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে,
দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু বাংলাদেশের জনগণ এক হয়ে যাবে স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলে দেশ গণতন্ত্রের পথে দ্রুত অগ্রসর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রাজনৈতিক নেতৃবৃন্দ। 18 কোটি মানুষের যে স্বপ্নসাদ বাস্তবায়িত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার তারা মুক্তিযুদ্ধের কথা বলেন এবং 24-এর গণঅভ্যুত্থানের কথা বলেন। গণতন্ত্র এবং বৈষম্যমুক্ত সমাজ গড়ার যে আকাঙ্ক্ষা আছে সেইটা প্রতিষ্ঠায় তারা ভূমিকা নেবে। 1971-এ স্বাধীনতা অর্জন হলেও মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে 2024-এ এসে আরও একটি বিপ্লব ঘটাতে হয়েছে। তারপরও গণতন্ত্রের পথে উত্তরণ হয়নি স্বাধীন বাংলাদেশ। সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুত দেশ গণতন্ত্রের পথে উত্তরণ হবে এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ইউসুফ আলী, মাই টিভি। দ্রুত নির্বাচন না হলে দেশে বিভিন্ন সংকট দেখা দেবে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় যাবার জন্য নয়, বিএনপি নির্বাচনের কথা বলছে দেশ ও জাতির কল্যাণের জন্য। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে এমন মন্তব্য করেন তিনি। মাহবুব সৈকতের রিপোর্ট। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনে আসেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। স্থায়ী কমিটি, কেন্দ্র এবং মহানগরের নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন এবং রুহের মাগফিরাত কামনা করেন বিএনপি মহাসচিব। পরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। চেতনাকে ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ। সেই বাংলাদেশ আমরা এখন পর্যন্ত পুরোপুরি অর্জন করতে সক্ষম। স্বাধীনতার আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি মন্তব্য করে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণের প্রতিক্রিয়াও জানান বর্ষিয়ান এই রাজনীতিবিদ। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। আবারও নির্বাচনের রোডম্যাপ দাবি করেন বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোডম্যাপের কথা বলেন না। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে। জাতীয় নির্বাচন দেরি হলে দেশ সংকটে পড়বে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জাতিকে বিভক্ত করার কোনো ইস্যু যেন কেউ উস্কে না দেয়, সে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মীমাংসিত বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি না করে জুলাই অভ্যুত্থানের ঐক্য ধরে রেখে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করে গ্রহণযোগ্য নির্বাচন চায় জামায়াতে ইসলামী। ফ্যাসিস্টদের বিচার না করে নির্বাচনের জন্য তাড়াহুড়া করা যাবে না। দেশের প্রয়োজনে একটু ছাড় দিয়ে হলেও ঐক্যমতে কোনো বিভেদ তৈরি না করতে সকলের প্রতি আহ্বান জানান সেক্রেটারি জেনারেল। রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণ দিয়ে উনি 7ই মার্চ দিলেন। বাংলাদেশের ঘরে ঘরে সে ভাষণ বাজানো হয়। সেখানে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তাহলে সেই দিন তো স্বাধীনতার ঘোষণা আপনি দিয়ে দিয়েছেন। এখন সংগ্রাম আপনি স্বাধীনতা আর মুক্তির পথে ঐতিহাসিক 7ই মার্চে সরওয়ার্দী উদ্যানের ভাষণে আপনি দিয়ে দিয়েছেন। তাদের ভাষায় একজন স্বাধীনতার সংগ্রামের নেতৃত্বদানকারী ব্যক্তি যখন দেশবাসীর সামনে স্বাধীনতার সংগ্রাম, মুক্তি সংগ্রামের চূড়ান্ত ঘোষণা যদি দিয়ে দেন, তারপর থেকে আবার সেই হামলাকারী হায়না পাকিস্তানি শাসকদের সাথে আলোচনায় বসলেন কেন? এই প্রশ্নের জবাব আজও আওয়ামী লীগ দেয়নি। সেই 7ই মার্চের পর থেকে নিয়ে 23শে মার্চ পর্যন্ত আপনি যে প্রেসিডেন্ট হাউজে এহিয়া খান সহ পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে শেখ মুজিবুর রহমান দফায় দফায় কি আলোচনা করেছেন, কি বক্তব্য রেখেছেন, জাতির কাছে সেই ইতিহাস কিন্তু এখনো অপ্রকাশিত।
জাতির কাছে সেই ইতিহাস কিন্তু এখনো অপ্রকাশিত এবং রহস্যাবৃত। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। আরামদায়ক আর সাশ্রয়ী খরচে ভ্রমণ করতে দক্ষিণাঞ্চলের অনেকেই বেছে নিচ্ছেন নৌপথ। আর তাই ঈদ যত ঘনিয়ে আসছে, ভিড় বাড়ছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। তবে পদ্মা সেতু চালুর পর আগের মতো যাত্রী না থাকায় লোকসানের আশঙ্কা করছেন লঞ্চ মালিকরা। আফজাল হোসেনের রিপোর্ট। নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন ঢাকাবাসী। প্রিয়জনের সাথে ঈদের সময়গুলো কাটাতে দেশের দক্ষিণাঞ্চলের মানুষেরা ছুটছেন সদরঘাটে। তবে এখনও নেই সদরঘাটের সেই চিরচেনা ভিড়। লঞ্চ চালকরা বলছেন, ঢাকা থেকে বরিশাল আসা যাওয়া করতে আগে প্রায় 5 লাখ টাকার জ্বালানি খরচ হতো। তেলের দাম বাড়ার পরে সে খরচ দাঁড়িয়েছে 7 লাখে। বিপরীতে কমেছে যাত্রী। এতে ঈদ মৌসুমে রয়েছে লোকসানের আশঙ্কা। 17 করে দিয়ে আগে হ্যাঁ, লাইফ জ্যাকেট আছে আমাদের অনেক, পর্যন্ত প্রায় 400-র মতো নিয়ে আছে আমাদের লাইফ জ্যাকেট, বয়া আছে। এখন যে আমরা এই আপডাউনে যাব, আসতে যাইতে তেলের পয়সা হয় সন্দেহ আছে, কিন্তু আমরা বর্তমানে দেখা যাচ্ছে যে যাত্রী এর আরও 4 গুণ যাত্রী হইলেও আমাদের তেলের পয়সা সমান সমান হবে। পদ্মা সেতু চালু আর উন্নত যোগাযোগ মাধ্যমের কারণে যাত্রীরা ভিড় করছেন দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে। তবে সস্তা আর আরামদায়ক যাত্রার মাধ্যম হিসেবে লঞ্চকে বেছে নিচ্ছেন অনেকেই। বোঝাপিরা থাকলে, বাচ্চা কাচ্চা থাকলে, মেয়ে ছেলে থাকলে লঞ্চে যাইতে সুবিধা। আর লঞ্চে যাইতে যারা মজা লাগছে, ভালো লাগছে, তারা লঞ্চেই যায়। বাসেও যাতায়াত করি, লঞ্চেও যাতায়াত করি। আজকে ভালো লাগছে, লঞ্চে ইচ্ছা করছে দেখে আজকে লঞ্চে যাচ্ছি। লঞ্চের সুবিধা হলো শান্তিতে স্বাচ্ছন্দ্যভাবে মানুষ শুয়ে বয়ে এবং ঘুমিয়ে বাড়িতে যেতে পারে। আমি যাচ্ছি দেশে সবার সাথে ঈদ করব, লঞ্চে যাইতে ভালো লাগে, সেজন্য যাইতেছি। পদ্মা সেতু চালুর পর থেকে লঞ্চের যাত্রী কিছুটা কমেছে। তবে স্বস্তিদায়ক যাত্রা আর আরামদায়ক ভ্রমণের কারণে লঞ্চের প্রতি আগ্রহ কিছু যাত্রীর বিন্দুমাত্র কমেনি। এখানে আসা যাত্রীদের প্রত্যাশা নিরাপদ ভ্রমণের। তারা গ্রামে গিয়ে পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে আবার নিরাপদে ফিরতে চান নিজেদের কর্মস্থলে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। 4 দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। দুপুর 1টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। 26 থেকে 29 মার্চ চীন সফর করবেন তিনি। কাল দেশটির হাইনান প্রদেশে আয়োজিত বোয়া ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেবেন ডক্টর ইউনুস। 28 মার্চ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনুস। 29 মার্চ চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টার বেইজিং সফরে 6 থেকে 8টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ সফরে 4টি ঘোষণা আসতে পারে। ঈদ মানে পরিবার পরিজন নিয়ে একসাথে সময় কাটানো এবং ভালোবাসার সান্নিধ্য। ঈদের আগে তাই বাড়ি ফিরে যাওয়ার জন্য মানুষ যাত্রা হয়ে ওঠে এক আনন্দ ঘন মুহূর্ত। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেন। সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা। শিমুল খানের রিপোর্ট। 1 মাস সিয়াম সাধনার পর মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। তাই প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। ঈদযাত্রা 3য় দিনে আজ ঢাকা থেকে মোট 69টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। নির্বিঘ্ন যাত্রায় খুশি যাত্রীরা। এই যে শ্বশুর বাড়িতে যাচ্ছি ঈদ করতে, শ্বশুর শাশুড়ি নিয়ে। নারীর টানেই আসলে বিশেষ করে বাসায় যাচ্ছি। আমরা বাড়িতে যাচ্ছি, পঞ্চগড়ে যাচ্ছি, বাবা মা আছে, ভাই বোন আছে, সবাই শ্বশুর শাশুড়ি সবাই নারী টানি তো সবাই বাড়িতেই যায়। দিনাজপুরে বাবার বাড়ি যাচ্ছি। ঈদে ওখানে মজা করব তাই যাচ্ছি। পরিবার ঈদ করার জন্য যাচ্ছি। আমার বাসায় বাবা মা ভাই বোন সবাই আছে। এখন অনেক দিন পরে তাদের সাথে ঈদ করা হবে, ভালো লাগছে আর। গত 2 দিনের তুলনায় ট্রেনে আজ যাত্রীর চাপ কিছুটা বেশি। তবে কোনো ধরনের ভোগান্তি হচ্ছে না স্টেশনে। প্রত্যেকবারের মতো আমাদের ভালো উপস্থিতি আছে। একেবারে আপনারা স্টেশনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টেশনের প্রবেশ পথে থেকে শুরু করে একেবারে ট্রেনে পৌঁছা পর্যন্ত সেখানে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা আছে।
এদিকে সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে আসে রেল উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান। এ সময় যাত্রীদের খোঁজ খবর নেন তিনি। বলেন, অনলাইন টিকিট জালিয়াতিতে রেলওয়ের কর্মচারী জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে রেলওয়ে একটা লোকসানি প্রতিষ্ঠান, এখানে প্রতি 1 টাকা রোজগার করার জন্য আড়াই টাকার মতো খরচ হয়। একটা কারণ হচ্ছে যে রেলওয়ের দুর্নীতি, রেলওয়ের যে অপচয় সেটা যায়, এবং আমরা সেটা যাতে কমে, দুর্নীতি যাতে কমে এবং অপচয় যাতে বন্ধ হয়, সেই জন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি। এছাড়া ঢাকা নরসিংদী ভৈরব বাজার, নরসিংদী ঢাকা রুটে কমিউটার ট্রেন এবং ঢাকা নারায়ণগঞ্জ রুটে চলাচল কমিউটার ট্রেনের মনোনয়নকৃত রেক দ্বারা প্রতিস্থাপনের উদ্বোধন করেন উপদেষ্টা। ইটপাথরের নগর ব্যস্ততা কাটিয়ে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। ঈদযাত্রার ৩য় দিনে ঢাকা ছাড়তে শুরু করেছে নগরবাসী। নির্বিঘ্নে ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। কমলাপুর থেকে শিমুল খান, মাই টিভি, ঢাকা। দর্শক, এবারে মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি চঞ্চল চৌধুরী। ধন্যবাদ। ঈদের আরও রয়েছে মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ কিন্তু অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আমি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অবস্থান করছি। আমি যদি এই মহাসড়কের যে গাড়ির অবস্থা দেখাতে চাই, তাহলে সকাল থেকে কিন্তু গাড়ির চাপ কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এই মুহূর্তে ঢাকামুখী যে লেন রয়েছে সেখানে কিন্তু গাড়ির ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে এবং সময়ের সাথে সাথে সেটা কিন্তু বাড়ছে। আমি যদি অন্য পাশে, অর্থাৎ যেসব গাড়ি ঢাকা থেকে বেরিয়ে যাচ্ছে সেটি দেখাতে চাই, তাহলে এই পাশে কিন্তু গাড়ির চাপ অনেকটাই কম রয়েছে। এবারের ঈদযাত্রাকে সামনে রেখে গাজীপুরের পুলিশ প্রশাসন এবং হাইওয়ে প্রশাসনের পক্ষ থেকে নানাবিধ যে কার্যক্রম সেটি কিন্তু নেওয়া হয়েছে, যাতে এবারে ঈদযাত্রা অনেকটা নির্বিঘ্ন করা যায়। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন মোড়ে পুলিশের যে ট্রাফিক ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি যে এবার ঈদকে সামনে রেখে বিআরটি প্রকল্পের কয়েকটি ফ্লাইওভার সেটি প্রতি বিশেষ নজর দিয়ে পুলিশ প্রশাসন কিন্তু কাজ করছে। সব দিক মিলিয়ে যেহেতু এখন পর্যন্ত গার্মেন্টস শ্রমিক ছুটি হয়নি, অর্থাৎ পর্যায়ক্রমে এই শিল্প কারখানা ছুটি হলে তখন কিন্তু যানজটের চিত্র কিন্তু একটু ভিন্ন হতে পারে। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত গাজীপুরের যে চিত্র সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। গাড়ির যানজট হালকা থাকলেও কিন্তু তেমন বড় ধরনের ভোগান্তি নেই। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সবচেয়ে তথ্য। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ইসলামী অনুশাসনের এক অনন্য নিদর্শন ফিতরা। শরীয়তে ছোট বড়, স্বাধীন পরাধীন ও নারী পুরুষ সবার উপরই এটি ওয়াজিব করা হয়েছে। ইসলামী বিশ্লেষকরা বলছেন, 1 মাস রোজা রাখতে গিয়ে ইচ্ছায় অনিচ্ছায় যেসব ছোট ভুল ত্রুটি হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবেই সদকাতুল ফিতর। মোহাম্মদ ইলিয়াস জানাচ্ছেন বিস্তারিত। রমজানের শেষে আসে ঈদুল ফিতর। ফিতর অর্থ রোজা ভাঙ্গা। সদকাতুল ফিতর 2য় হিজরির শাবান মাসে বিধিবদ্ধ হয়। সদকাতুল ফিতরা একমাত্র গরিবদের জন্য নির্ধারিত, যাতে তারা ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। সদকাতুল ফিতর নামটা মূলত, সদকা মানে তো আমরা জানি দান করা, সাদাকা, আর ফিতির মানে হলো ভাঙ্গা, ফাটিয়ে ফেলা। তার মানে ওদিন আমার রোজা ভাঙিয়ে ফেলতেছি। হ্যাঁ, সদকাতুল ফিতর একান্তই গরিব দুঃখীর জন্যে, যাতে করে তারা ঈদের আনন্দে শরিক হতে পারে। এই জন্য চাঁদ দেখা গেলে এটা দিয়ে দেওয়া উচিত, যাতে আগামীকাল ঈদের নামাজের আগেই তার কাছে পৌঁছে যায় এবং সে আনন্দে শরিক হতে পারে। এবং এটার উদ্দেশ্য হলো যে আপনি রোজা রাখলেন, তারাবি পড়লেন, এই যে আপনার ভুল ত্রুটি হয়ে যেতে পারে, ভুল ত্রুটি সংশোধনের জন্যে, এটাকে কমপ্লিট করার জন্য আল্লাহ সদকাতুল ফিতরের ব্যবস্থা করেছে। রোজাকে পবিত্র করাও সদকাতুল ফিতরের অন্যতম লক্ষ্য বলে জানান ইসলামী চিন্তাবিদগণ। ফিতরা হচ্ছে রোজার ক্ষতিপূরণ, ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত করার জন্য এবং গরিব মিসকিনের খাদ্যের সংস্থার জন্য। ফিতরা হচ্ছে রোজাকে বিভিন্ন অশ্লীলতা এবং ফাহিশা কথাবার্তা থেকে পবিত্র করার জন্য। আমাদের অনিচ্ছা সত্ত্বেও বা অজানা সত্ত্বেও অনেক সময় ভুল ত্রুটি করে ফেলি রোজা থেকে, রোজার হক আদায় হয় না। সেই সমস্ত ভুল ত্রুটি থেকে মুক্ত করার জন্য এই সাদকার ব্যবস্থা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবস্থাটি করেছেন, পরিষ্কার বলেছেন, তুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্যের সংস্থান হিসাবে, যাতে তারাও ঈদের ভাগিদার হতে পারে, খুশির ভাগিদার হতে পারে, সেই জন্য এই ব্যবস্থা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় সকলের পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায়ের নির্দেশ দিয়েছেন। মোহাম্মদ ইলিয়াস, মাই টিভি, ঢাকা।
ঈদ উল ফিতর উপলক্ষে দ্বীপ জেলা ভোলায় জমে উঠেছে ঈদ বাজার। শহরের ফুটপাত, মার্কেট আর অভিজাত বিপণী বিতান সব জায়গাতেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। ভোলা থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। শহরের জাহাঙ্গীর প্লাজা, জিয়া সুপার মার্কেট, আমিনা প্লাজা, কে জাহান চৌধুরী প্লাজা, নবারুণ সেন্টার, চকবাজার, তালুকদার ভবন সহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে জমে উঠেছে ঈদের বাজার। ক্রেতা বিক্রেতাদের সরগরমে মুখরিত বিপণী বিতানগুলো। তবে বিগত বছরের চেয়ে এবছর বিক্রি বেড়েছে বলে মনে করছেন বিক্রেতারা। আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আমাদের ঈদ উল ফিতরে এবার বেচা কিনা মোটামুটি গত বছর থেকে ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের এবার নতুন ঘাড়ারা আসছে, সারারা আসছে, আলিয়া কাট, তারপরে আপনার বাচ্চাদের ভিতরে কিডস আইটেমের ভিতরে যেমন কি বারবি, পার্টি প্রোক। এই বছরের নতুন কালেকশন হলো আপনার আলিয়া ড্রেস আছে, আফগানি ড্রেস আছে, আর হলো আপনার এই যে নিউ মডেল আছে। ঈদ বাজারে তরুণীদের পছন্দের তালিকায় বেহুলা, নাগিন, পানসু, রাখি বন্ধন নামের ভারতীয় ড্রেস রয়েছে। পুরুষদের জন্য রয়েছে শার্ট, পাঞ্জাবির সমারোহ দোকানগুলোতে। বিক্রি হচ্ছে ছোটদের নানা রঙের ও বাহারি রঙের পোশাক। তবে পোশাকের দাম গত বছরের চেয়ে বেশি বলছেন ক্রেতারা। প্রাইস তো একটু বেশি মনে হচ্ছে, যা আমাদের জন্য একটু কষ্ট হয়ে যেতে আছে আর কি। দেখতেছি মনে হচ্ছে একটু রেঞ্জটা হচ্ছে হাই, এখন ওরকম হচ্ছে না। আলহামদুলিল্লাহ এই বছরে ঈদ মার্কেটটা মোটামুটি ভালোই যাচ্ছে, সবকিছুই মনে হচ্ছে যে হাতের নাগালের মধ্যে দাম আছে। আমরা দেখতেছি আর কি, এখনো আসলে চয়েস হয় না আমাদের, মানে প্রাইসটা আমাদের মানে সাধ্যের মধ্যে কিনা দেখতেছি আর কি, কোনটা সুন্দর হয়। শুধু তৈরি পোশাক নয়, কসমেটিক্স, জুতা, টেইলারিং, ফুটপাতের দোকানগুলোতেও ক্রেতাদের উপচে পড়া ভিড় রয়েছে। স্বাদ আর সাধ্যের মধ্যেই নতুন কাপড় কিনছেন ক্রেতারা। এদিকে ঈদ বাজারে ক্রেতাদের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে। ভোলা জেলা প্রশাসক বলছেন, ঈদে ক্রেতা বিক্রেতাদের নিরাপদে কেনাবেচা করতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। ভোলা জেলার বিভিন্ন মার্কেট সহ সারা দেশেই একটু উপচে পড়া ভিড় হয় এবং সেখানে আমাদের যথারীতি আমাদের পুলিশি পাহারা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা আছে। আমি আশা করি যে এই জেলায় আমরা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আমাদের এখনো পর্যন্ত সন্তোষজনক আছে এবং এটা বহাল থাকবে। এদিকে ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, কেনাবেচা ততই বাড়ছে বলে মনে করছেন বিক্রেতারা। ইলিয়াস কমল, মাই টিভি।